আজকের পত্রিকায় আজকে সৌম্য সরকারের একটা ইন্টারভিউ আসছে এবং অনেক দিন পরে দেখলাম সৌম্য কোথাও মন খুলে কথা বলছেন এবং সেটা বলতে গিয়ে তার আসলে যা বলা উচিত ঠিক সেই কথাটা বলছেন যে তারা যে প্রজন্মটা এই প্রজন্মটা একটা প্রজন্ম হয়ে উঠতে পারেন নাই, তারা কোনোভাবে কোনো দায়িত্ব পান নাই, তারা ধারাবাহিক হতে পারেন নাই। সবচেয়ে বড় কথা খুব আফসোসের সুরে বলছেন যে আমরা হয়তো কদিন পরে আমরাও অবসর নিয়ে নেব, কিন্তু কেউ বলবে না যে আর একটা প্রজন্ম শেষ হয়ে গেল। খুবই সত্যি কথা সৌম্য, খুবই সত্যি কথা, আপনার এই কথার সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ নেই। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই সৌম্য, এই প্রজন্ম হিসাবে আপনি যাদের যাদের নাম আপনার সঙ্গে যোগ করছেন তার মধ্যে তাসকিনকে আলাদা রাখেন এবং তাসকিনকে আমি বলি যে ওয়ান অফ প্রজন্ম, ও একাই একটা প্রজন্ম। বাকি যে কয়েকজনের নাম বলছেন আপনারা কি বলতে পারেন যে এই যে আপনাদের একটা প্রজন্ম হিসাবে স্বীকার না করা, আপনাদের একটা প্রজন্ম হিসাবে আমাদের বুঝতে না পারা, এটা দায়টা আসলে কার? আপনার মনে হতে পারে এটার দায় মিডিয়ার, আপনার মনে হতে পারে এটার দায় বোর্ডের, অনেকের ঘাড়ে দায় দিতে পারেন। একটু নিজের দিকে তাকায় বলবেন যে আসলে এই দায়টা কার? আমি একটু বলার চেষ্টা করি যে আজকে এই দায়টা কার? এই প্রজন্মটা যে আদৌ প্রজন্ম হিসাবে আমরা স্বীকৃতি দিতে পারলাম না, এই দায়টা কার? শুরুতেই তাসকিনের কথা বলে, তাসকিনকে আপনারা আপনাদের লিস্টে নিচ্ছেন। প্রজন্ম বললে যে কালচারটা বোঝা যায় সেই জিনিসটা তাসকিনের সঙ্গে আপনাদের এক না। অনেক সময় হয় যে দুই তিনটা ভিন্ন ভিন্ন ব্যাচ মিলে একটা জেনারেশন তৈরি হয়। তাসকিন আপনাদের খুব কাছাকাছি খেলছে, তাসকিনের সঙ্গেও খেলছেন, কিন্তু তারপরেও আমি তাসকিনকে ওয়ান অফ বলি। তাসকিন আপনাদের রিপ্রেজেন্ট করে না, কারণ তাসকিন যে পিচি বেলা থেকে আসলে প্রায় সিনিয়র হয়ে উঠছে, তাসকিনকে আমি কালচারালি বরং অন্যদের ব্যাচ মানে এই মুশফিকদের কাছাকাছি ভাবতে পছন্দ করি। তারপরেও আপনারা যদি বলেন তাসকিন আপনাদের জেনারেশনের, আমি সেটা ধরে নিয়েই আলাপটা করি। তাসকিন বাদে আপনারা কে আসলে নিজেদেরকে ওই অপরিহার্য করে তুলতে পারছেন যাতে আমরা আপনাদের প্রজন্ম স্বীকৃতি দেব? দেখেন, আপনারা বলেন যে মিডিয়া যদি একটা সেট তৈরি না করে, ক্রিকেট বোর্ড যদি একটা দায়িত্ব না দেয়, তাহলে আসলে ওটা হয় না। এটা খুব ভুল কথা, খুব ভুল কথা। দেখেন, মিডিয়া কাজটা করে বিজনেসের জন্য, মিডিয়া সমাজসেবা করতে আসে নাই রে ভাই। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, সবচেয়ে বেশি বুঝতে হবে দর্শককে, যে মিডিয়াকে আপনারা যদি সমাজসেবা প্রতিষ্ঠান ভাবেন বা ক্রিকেট উন্নয়নকারী প্রতিষ্ঠান হিসেবে ভাবেন, এটা মারাত্মক একটা বোঝাবুঝির ভুল থেকে যাবে এবং আপনাদের এই এক্সপেকটেশন কখনোই মিডিয়া মেটাতে পারবে না এবং আপনার মনে হবে যে বারবার যে মিডিয়া প্রতারণা করতেছে। মোটেও না, সারা পৃথিবীর কোথাও মিডিয়া সমাজসেবা করে না, চ্যারিটি করা তার কাজ না, তার কাজ হচ্ছে ইনভেস্ট করা, ইনভেস্ট তুলে আনা। এখন কথা হচ্ছে যে আপনাদের প্রজন্মে তাসকিন বাদ দিলে যারা থাকে, এই যে আপনি সৌম্য সরকার, লিটন দাস, মুস্তাফিজ, সাইফুদ্দিন, এই তো আপনাদের প্রজন্ম বলতে তাসকিন বাদে যে কয়জন আমাদের লাইমলাইটে আসছিল তারা তো এই। এখন এর ভিতরে আপনি বলেন তো যে কে কে নিজেকে খুব অপরিহার্য করতে পারছেন সেই আপনাদের শুরু থেকে? আমি অনেক আগে অন্য একটা প্রসঙ্গে ফেসবুকে একটা লেখা লিখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর, যে হুমায়ুন আহমেদ কখনো দৈনিক পত্রিকায় লিখতেন না, মানে দৈনিক পত্রিকার যে সাহিত্য পাতা এখানে লেখা পাঠাতেন না, খুব একটা বিরল ক্ষেত্রে মাঝে মাঝে দিতেন। সেটা হচ্ছে একবার দেখছিলাম যে ইমদাদুল হক মিলনের 50তম বার্ষিকীতে একটা লেখা দিচ্ছিলেন। এছাড়া অনেক সময় ফার্স্ট পেজে লিখতেন, কিন্তু সাহিত্য পাতায় কোনো দিন নিজের গল্প টল্প পাঠান নাই। তারপরেও দেখা যেত যখন ঈদ সংখ্যা আসতো বা বইমেলা আসতো, তখন প্রকাশকরা গিয়ে হুমায়ুন আহমেদের বাড়িতে সিরিয়াল দিতেন। এখন কথা হচ্ছে যে এই যে অপরিহার্যতাটা তৈরি করা, দৈনিক পত্রিকা তো উনি পরোয়া করেন নাই। আমরা যে বলি মিডিয়া আসলে ভাবমূর্তি তৈরি করে, হুমায়ুন আহমেদ তাহলে কই থাকতেন? অন্তত 10 বছর ধরে মিডিয়ার সঙ্গে তার ওই অর্থে কোনো রিলেশনই ছিল না, ইন্টারভিউও দিতেন না। তারপরেও তার এই ভাবমূর্তিটা কোত্থেকে তৈরি হয়েছে? বইমেলা আসলে যে লোকজন জোয়ার দিয়ে লাইন দিয়ে যে হুমায়ুন আহমেদ, কিন্তু এখনও এই মৃত্যুর এত বছর পরেও হুমায়ুন আহমেদ এই বইমেলার বেস্ট সেলার। সব বইমেলার দেখবেন বেস্ট সেলার লিস্টে হুমায়ুন আহমেদের নাম আছে। এটা হচ্ছে কোয়ালিটি, এটা হচ্ছে কোয়ালিটি, নিজেকে অপরিহার্য প্রমাণ করা যে আমাকে যতই অপছন্দ করুক, আমি তাদের যতই অবজ্ঞা করি, মিডিয়া বাধ্য আমার বাসায় আসতে। আবার সাকিবের উদাহরণ দিই, সাকিব কয়েকটা মিডিয়াকে পাত্তা দিয়ে চলছে, মানে গালিগালাজ করছে এটা আমি বলতেছি না, কিন্তু পাত্তা তো দেয় নাই যে মিডিয়াকে ফোন দিয়ে বলছে যে একটু আসেন আমার ইন্টারভিউ নেন, বা ভাই চলেন একসঙ্গে একটু ডিনার করি, এই জাতীয় কাম তো জীবনেও সাকিব করে নাই। কিন্তু আজও কি সাকিবকে কোনো মিডিয়া অবজ্ঞা করার সাহস দেখাইতে পারে? অবজ্ঞা করা বলতেছি না, মানে মানে অস্বীকার করার সাহস তো নাই। এখনও সাকিব আমেরিকায় আছে, ওখানে বসে যদি তার কোনো ঘটনা ঘটে সব মিডিয়া বড় করে কাভারেজ হয়।
এটা কারণ কি? কারণ হচ্ছে সে ওইটা অ্যাচিভ করছে, সে ওই যোগ্যতাটা দেখাইছে। ফলে যে প্রজন্মটার কথা আপনারা ভাবেন, যে পাঁচজনকে আপনারা অনেকটা আপনারা একটু অনুযোগের সুরে এই কথাগুলো বলেন, আপনি একটু বেশি খোলামেলা বলছেন, কিন্তু আপনাদের প্রজন্মের অলমোস্ট যে কয়জনের সঙ্গে আমার কথা হয়েছে তারা অনেকটা অনুযোগের সুরে বলেন যে ওই পাঁচজনের কারণে আমরা লাইমলাইট পাই নাই। ভাই, ব্যাপারটা তা না। অ্যাকচুয়ালি আপনারা লাইমলাইটটা কেড়ে নিতে পারেন নাই। ধরেন এই পাঁচজনের মধ্যে আমি যদি বলি সাকিব তামিম 2023 সাল পর্যন্ত শুরু করার পর থেকে 2023 সাল পর্যন্ত 11 করতে গেলে দুইজনের নাম আগে লিখে নিতে হতো। সাকিবের নাম তো সবার আগে লিখতে হতো 11 করতে গেলে, তামিমের নামও আগে লিখতে হতো। মানে দুজন, এই পাঁচজনের মধ্যে দুজন আপনি নিশ্চিত থাকেন যেদিন শুরু করছে সেদিন থেকে 2023 পর্যন্ত তাদের নিয়ে কখনো এই আলোচনার সুযোগ হয় না যে ওরা কি 11-এ থাকবে কি থাকবে না। এটা শুধু নির্বাচকরা না বা ম্যানেজমেন্ট না, পাবলিকও এই আলোচনা করার কোনো সুযোগ পায় নাই। তার মানে দুইজন মানুষ তারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে কি সে আলোচনা পড়ে। একটা দেশে 10 বা 12 বছর ধরে ওই জায়গাটা ধরে রাখছে যে আমাদের নাম সবার আগে লিখতে হবে, বাধ্য করছে তারা, মিডিয়াকেও বাধ্য করছে তাদের প্রেজ করতে। এবার আসেন মুশফিক অলমোস্ট কাছাকাছি, তার কিপিং ব্যাটিং মিলে আপনি বলতে পারেন যে প্রথম কয়েক বছর মুশফিককে স্ট্রাগল করতে হয়েছে, মুশফিককে ওই টাইমটা নির্বাচকরা দিচ্ছে। কিন্তু যখন মুশফিক নিজেকে আপগ্রেড করছে তারপর থেকে মুশফিককে নিয়ে কিন্তু খুব একটা আলোচনার সুযোগ কখনো হয় নাই। 2014 সালে একবার একটু আলোচনা হয়েছিল, সেটা মূলত তার ক্যাপ্টেন্সির জন্য, কিন্তু মুশফিকও ওই নিজেকে অপরিহার্য করে তুলতে পারছে। মাশরাফির কথা বলবেন, মাশরাফি হয়তো 2009 থেকে 2014 পর্যন্ত একটু অপ্রাসঙ্গিক ছিল ইনজুরির কারণে, কিন্তু এমন না যে সে আউট অফ ফর্ম বা তারে লাগতেছে না তারপরেও তারে দলে নেওয়া হচ্ছে। সে ক্যাপ্টেন হিসাবে কি কি মহা অর্জন করছে সেগুলো আলাদা কথা। বাংলাদেশে এ যাবৎকালে ক্রিকেটে যেটুকু যা মুখ দেখানোর মতো ঘটনা ঘটছে মাশরাফির আদরেই ঘটছে, অধিনায়ক মাশরাফির আদরে, সে আলোচনা বাদ দেন। তারপরেও কি আপনার কখনো মনে পড়ে 2009-14 ওই ইনজুরি ফেজটা বাদ দিলে যে সময় মাশরাফি বোলার হিসেবে তার নামের প্রতি জাস্টিফাই করতে পারে নাই? আমি তো দেখি প্রত্যেক সময় সবচেয়ে খারাপ যে সময়টা বলা হয় তার সম্পর্কে 2015 থেকে 2019 এই ফেজেও দেখেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল মাশরাফি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মিরপুরের উইকেট অমুক তমুক, সে বাইরেও অনেক উইকেট পাইছে। বিষয়টা হচ্ছে যে এরা সবাই নিজেকে অপরিহার্য প্রমাণ করছে। ইভেন রিয়াদ, যাকে আমি এই নিয়ে কালকেই কন্টেন্ট করছি যে সে কি আসলে জাস্টিফাইড ছিল 18 বছর খেলার জন্য, সেও দাবি করতে পারে যে আমাকে যদি 3-4-এই খেলতে দেওয়া হতো তাহলে আমাকে নিয়ে এসব প্রশ্ন উঠত না। এটা তো আসলে ম্যানেজমেন্টের ডিসিশন যে তারা চাইছে 6-7-এ নেগেটিভ ব্যাটিং করার জন্য তারা রিয়াদকে ওখানে পাঠাইছে। এখন রিয়াদ তো অনায়াসে কোর্টে দাঁড়ায় বলতে পারে যে ভাই আমাকে যদি 3-4-এ পাঠায় আমার ন্যাচারাল ব্যাটিংটা করতে দিত তাহলে আমি এর চেয়ে বেটার পরিসংখ্যান নিয়ে রিটায়ার করতাম। এখন আমার পাঠাইছে নেগেটিভ ব্যাটিংয়ের জায়গায় নেগেটিভ ব্যাটিং করতে, তারা বললে দিচ্ছে যে কাউন্টার অ্যাটাক করার দরকার নাই, আমি কেন করব? এই দায় তো রিয়াদের না। ফলে রিয়াদ তার রোলে অপরিহার্যই ছিল। আমি অন্তত এটুকু বুঝাইতে পারলাম আপনাদের যে এরা 5 জন অপরিহার্য ছিল। ফলে মিডিয়া বাধ্য হয়েছে তাদের পঞ্চপাণ্ডব বলতে। মিডিয়ার যে ইনভেস্টমেন্টের কথা বললাম, মিডিয়া কার উপরে ইনভেস্ট করে? মিডিয়া চায় যে দেবু কালকে একজন বড় ব্যাটসম্যান হয়ে যাক, মিডিয়া কিন্তু তাতে কোনো আপত্তি নেই। ধরেন দেবব্রত যদি কালকে বিশ্বের সেরা ব্যাটসম্যান হয়ে যায়, এতে সবচেয়ে বেশি আনন্দ পাবে মিডিয়া, যে কোনো মিডিয়া, সেটা আপনি যার নাম বলেন, এখানে কোনো পক্ষপাতের সুযোগই নাই। কারণ কি? কারণ হচ্ছে তখন তারা আমার পিছনে ইনভেস্ট করা শুরু করবে। প্রথম কিছুদিন তো আমাকে বেচে ওই রকম টাকা পাবে না, তখন কি করবে তারা? আমাকে নিয়ে নানা রকম ফিচার করবে, আমার ইন্টারভিউ করবে, করে করে একটা মূর্তি দাঁড় করাবে, একটা ভাবমূর্তি দাঁড় করাবে। এরপর রিটার্ন পাওয়া শুরু করবে, ঈদ সংখ্যা আসবে, ঈদ সংখ্যার প্রচ্ছদে ছবি যাবে, তো ওই ম্যাগাজিনের প্রচ্ছদে ছবি যাবে, স্পোর্টস পাতায় এত বড় ফিচার ছাপা হবে, প্রত্যেকটার নিচে বড় বড় স্পন্সর যাবে, বড় বড় বিজ্ঞাপন যাবে। এটা হচ্ছে রিটার্ন। এখন আপনারা যদি দাবি করেন যে আপনারা ওই জায়গায় মিডিয়া থেকে বঞ্চিত হয়েছেন, তখন মিডিয়ার লোকেরা আপনারা যেটা জিজ্ঞেস করবে, যেটা আমি মিডিয়ার হয়ে আপনাদের জিজ্ঞেস করি, যে আপনারা এই কয়জন কে আসলে এটা নিশ্চিত করতে পারছেন যে আপনাদের পিছনে ইনভেস্ট করতে পারলে, আপনাদেরকে নতুন পঞ্চপাণ্ডব বললে আপনারা এটা রিটার্ন দিতে পারবেন? এটা কি 6টা মাস এই নিশ্চয়তা কোনো মিডিয়াকে বা বোর্ডকে আপনারা দিচ্ছেন? ধরেন আপনাদের প্রজন্মে সবচেয়ে প্রতিভাবান বলা হয় লিটন দাসকে, এবং লিটন দাস শুধু আপনাদের প্রজন্মে না, সম্ভবত বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি খুঁজলেই সবচেয়ে প্রতিভাবানদের যে তালিকা হবে সেটা দিয়ে 1-2 নম্বরে থাকবে, তাই তো? লিটন দাসকে নিয়ে ধরেন রবিচন্দ্রন অশ্বিন, হর্ষ বোগলে, দিনদুনিয়া সবাই উচ্ছ্বসিত, সবাই এখনও তারা আফসোস করে যে কই আমরা যে লিটন এক্সপেক্ট করি ওটা তো বের হয় না। এই যে লিটন,
লিটনলি দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনাদের প্রজন্মের ক্রাইসিসটা কী। আপনাদের প্রজন্ম নিয়ে আমরা অনেক বড় বড় প্রত্যাশা নিয়ে বসেছিলাম রে ভাই। আমাদের কোনো দরকার ছিল না এই মরে যাওয়া পঞ্চপাণ্ডবকে 2020-22-এর পরেও টেনে নিয়ে যাওয়া। আমরা খুঁজতেছিলাম, আমি তখনও মিডিয়াতে, আমরা খুঁজতেছিলাম যে আমরা আতিপাতি করে খুঁজতেছি যে একটা নিউ জেনারেশন পাওয়া যায় কিনা যাদের উপর ইনভেস্ট করা যায়। শুধু আমরা না, স্পন্সররা খুঁজছে, বোর্ড খুঁজছে, সবাই নেক্সট জেনারেশন খুঁজছে। আপনারা ওই গ্যারান্টি কাউকে দিতে পারে নাই। লিটন টানা 6 মাস যে কোনো ফরম্যাটে ওইটা প্রুভ করতে পারে নাই যে আমি আসি, আমার উপর ইনভেস্ট করেন, প্রত্যেক সিরিজে একটা দুটো এমন ইনিংস খেলবো, বাংলাদেশকে জয় এনে দিব, পাশাপাশি গ্লোরিয়াস ইনিংস খেলবো, আপনার ইনভেস্টমেন্ট উঠে আসবে। হ্যাঁ, লিটন গত কয়েক বছর ধরে টেস্টে নিজেকে সেটেল করছে, যে টেস্টে লিটনকে ছাড়া এখন আমরা ভাবতে পারতেছি না। এখন লিটন রিওয়ার্ডও পাবে, সামনে সময় আছে আরও 4-5 বছর। লিটন দেখবেন আস্তে আস্তে ব্র্যান্ডে পরিণত হবে। এখানে অবশ্যই একটি চালাকির ব্যাপার আছে যে ওখানে ব্র্যান্ডকে কোঅপারেট করতে হয়, মিডিয়াকে কোঅপারেট করতে হয়, স্পন্সরদের কোঅপারেট করতে হয়, সেটাও একটা ব্যাপার। সেটাও যদি আপনারা না করেন তাহলেও পিছিয়ে যাবেন। আপনাদের আগের 5 জন সেটা করছে, যখনই ব্র্যান্ডগুলো আসছে আপনার ব্র্যান্ডকে কোঅপারেট করছে তারা, যখনই মিডিয়া গেছে মিডিয়াকে কোঅপারেট করছে, সেই কোঅপারেশনও থাকতে হবে। এবার আসেন মুস্তাফিজের কথায়। মুস্তাফিজ 2015-16-তে যে বোলিংটা করছে, আইপিএলে বলেন, জাতীয় দলে সেই প্রথম 2 ম্যাচের বোলিং বলেন, ইভেন কাউন্টিতে গিয়ে সেই বিস্ময়কর বোলিং, ওই 6 মাসের ধাক্কা, ওই 6 মাস 2 বছরের ধাক্কা কাটানোর পরে আর আপনি মুস্তাফিজকে ওই রকম বোলিং করতে দেখছেন? দেব চৌধুরী এক কথা বলে ভিলেন হয়ে গেল, মুস্তাফিজ নেভার কামিং ব্যাক, এই এক কথা বলে সে ভিলেন হয়ে গেল। ফলে ব্যাপারটা এরকম হলো যে প্রতি 3 মাস বাদে বাদে একবার আমরা দেব চৌধুরীর ফাঁসি চেয়ে শাহবাগে আন্দোলন করি, আর একবার আমরা মুস্তাফিজের ফাঁসি চেয়ে আন্দোলন করি। কারণ যেই মিরপুরে খেলা হয় মুস্তাফিজ 3-4 উইকেট পায়, আমরা ভাবি দেব চৌধুরী ক্রিমিনাল। আবার যেই মুস্তাফিজ বাইরে যায় স্পোর্টিং উইকেটে খেলে, মুস্তাফিজের কঙ্কাল বের হয়ে আসে, তখনই আমরা আবার মুস্তাফিজের ফাঁসি চাই। এই যে ফাঁসি চাওয়া চাই যে ব্যাপারটা, এটা তো একটা সিস্টেম হইতে পারে না। মুস্তাফিজ যদি অপরিহার্য হইতে হয়, তাকে যদি ওই প্রজন্মের একজন হইতে হয়, ওই সুপারস্টার হইতে হয়, তাকে তো সব জায়গায় পারফর্ম করতে হবে। তাকে তো আগে নিশ্চিত করতে হবে যে 11-এ আমি সবার আগে থাকবো। আপনি সৌম্য যদি দল করেন, আপনি কি মুস্তাফিজের নাম যে কোনো উইকেটে, যে কোনো কন্ডিশনে, যে কোনো দলের বিপক্ষে দলে রাখতে পারবেন? আমি তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নাম স্কোয়াডে দেখেই বিস্মিত হয়েছি যে হাসান মাহমুদ, শরীফুল থাকতে মুস্তাফিজের নাম দেশের বাইরের একটা টুর্নামেন্টে থাকে কী করে। এরকম অনেকেই বিস্মিত হয়েছে। হ্যাঁ, আমি বলতে পারি যে সৌম্য, আপনি নিজে যদি বলেন যে আমি অবিচারের শিকার, আপনার পাশে আমি হয়তো দাঁড়াবো, কারণ স্ট্যাটিস্টিক্স বলবে যে আপনিও ব্যর্থ, আপনিও আসলে ধারাবাহিক করতে পারেন নাই, আপনিও নিশ্চয়তা দিতে পারেন নাই কাউকে যে আমি সুপারস্টার হব, আপনিও ওয়ান অফ পারফরমেন্স করে হারায় গেছেন। কিন্তু আপনার সেটার পিছনে অনেক যুক্তি আছে, সেই যুক্তিগুলো আমি জানি। বরং সেই জায়গাটায় এই প্রজন্মের ভিতরে সবচেয়ে বেশি সহানুভূতিশীল আমি আপনার প্রতি, যে আপনার ব্যাটিং অর্ডার নিয়ে বোর্ড যে ছেলে খেলা করছে, ম্যানেজমেন্ট যে ছেলে খেলা করছে, আপনাকে ওপেনার হিসাবে 3 মাসের ট্রেনিং ক্যাম্পে কাজ করায়, তারপর ম্যাচের আগের দিন বলা হচ্ছে তুই 6 নম্বরে খেলবি, আবার 6 নাম্বার হিসাবে প্রস্তুত করায় 3 সিরিজে, গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে গিয়ে বলা হয়েছে আপনি ওপেন করবেন। এইসব সিনারিও তো আমি জানি। সেই সঙ্গে হাতুর সিংয়ে চলে যাওয়ার পরে যে সুযোগ পাইছে, মানে মোটামুটি মাঠে একটা বিড়াল হেঁটে গেলে সেও গিয়ে আপনার ব্যাটিং স্টাইল বদলানোর পরামর্শ দিচ্ছে, যে ব্যাকলিপটা এরকম করো, অমুক করো, তমুক করো। আপনার ক্ষতিটা, আপনার এবং আশরাফুলের ক্ষতিটা কীভাবে হয়েছে এটা আমি জানি। তারপরেও রিয়েলিটি হচ্ছে যে চোখের সামনে স্টার্স নাই, চোখের সামনে যে স্ট্যাটিস্টিক্স তা দেখলে মনে হয় না যে সৌম্যরে একটা সুপারস্টার বানানো যায়। বাকি থাকে সাইফুদ্দিন, আমি নিশ্চিত যে তার বিষয়ে কথা বলার আর দরকার নেই। তার অ্যারোগেন্সি, ইগনোরেন্স সব কিছু মিলায়, এবং ইনজুরি যেটা আসলে তার কিছু করার ছিল না, এই 3টা জিনিস মিলায় সাইফুদ্দিন কখনোই তার পটেনশিয়ালের আশেপাশে যেতে পারে নাই। মানে বাকিদের নিয়ে তবু তো আমি ধরেন যে সুরে কথা বলতেছি মনে হচ্ছে আপনাদের সঙ্গে ঝগড়া করতেছি, বাকিদের নিয়ে তো ঝগড়া করার সুযোগ আছে, ওরা নিয়ে ঝগড়া করারও সুযোগ নেই। কারণ প্রথমত ইনজুরিতে ধরা খাইছে, দ্বিতীয়ত ওর ইগনোরেন্স এবং অ্যারোগেন্স, এই দুটো জিনিস আমার মনে হয় বন্ধু হিসেবে আপনারা খুব ভালো ফিল করেন যে ওই এই 2টা জিনিসের কারণে কতটা বিপদে পড়ছে। অনেক সময় দলে ডাক পেয়ে সে ডাকে সাড়া দেয় নাই, অনেক সময় ঠিকমতো প্র্যাকটিসে অংশ নেয় নাই, অভিমান একটা বড় ব্যাপার হয়ে গেছে তার জীবনে। হ্যাঁ, তাসকিন, আবারও বলি যে তাসকিন আপনাদের খুব কাছাকাছি। আপনি বোধহয় সৌম্য তাসকিনের সঙ্গে একটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলছেন, তারপরে তাসকিনকে আমি ওয়ান অফ মনে করি। তাসকিনকে আমি ঠিক আপনাদের প্রজন্মের প্রতিনিধি মনে করি না। তাসকিন হচ্ছে আমার মতে, আমরা যদি ভাবি যে আমরা এই উত্তরাধুনিক যুগে
আমাদের ক্রিকেটের সবচেয়ে ভালো প্রোডাক্ট কী পাইছে, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রোডাক্টিভিটি দিচ্ছে, সেটা হচ্ছে তাসকিন। দেখেন তাসকিন আজকে A+ ক্যাটাগরিতে চলে গেছে এবং তাসকিনকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, কন্টেন্ট বানানো হচ্ছে, মিডিয়া কাভারেজ পাচ্ছে, অনেক দিন ধরেই পাচ্ছে। এগুলো কিন্তু তাসকিন অর্জন করে নিছে। তাসকিন 2023-24 যে বোলিংটা করছে, আপনি শুধু তাসকিন তো আপনাদের বন্ধু স্থানীয় মানুষ, তাসকিনের সঙ্গে তার লাইফ স্ট্রাগল নিয়ে একটু আলাপ করেন যে তাসকিন কোত্থেকে আসে। আজকে সাইফুদ্দিন ইঞ্জুরির দোহাই দিবে, তাসকিনের চেয়ে বেশি ইঞ্জুরিতে তো সে পড়ে নাই। তাসকিন ইঞ্জুরির কারণে বিশ্বকাপ মিস করছে ফুল ফর্মে থাকা অবস্থায়। বিপিএলে যখন পর্যন্ত সে সেরা বোলার, সর্বোচ্চ উইকেট শিকারী, সেরকম অবস্থায় বিপিএলে সে ইঞ্জুরিতে পড়ে 2019 বিশ্বকাপ মিস করছে। তাসকিনকে ইঞ্জুরি যত ভোগাইছে আপনাদের কাউকে ভোগায় নাই। তাসকিন ওই জায়গা থেকে বেরোয় আসছে। তাসকিন রীতিমতো 5টা কোচ নিয়ে করোনার সময় কাজ করছে, নিজের পেসের সঙ্গে আপোষ করছে, করে সে প্রোডাক্টিভ হয়ে উঠছে আরও। এই যে পরিশ্রমটা, এই যে কমিটমেন্টটা, দেখেন কোনো কিছুই না উপরওয়ালা প্যাকেটে করে দেয় না, উপরওয়ালা আসলে ওসিলা বানায় দেয়, আপনাদেরকে ওইটাকে ধরে আগাইতে হয়। আপনার কাজটা তো আপনাকে করতে হবে, আমি কাউকে ব্লেম করতেছি না, কিন্তু রিয়েলিটি হচ্ছে আপনি প্রজন্ম হিসাবে যাদের নাম করছেন তাদেরকে আমরা একটা প্রজন্ম হিসেবে তাদের পিছনে ইনভেস্ট করার সাহস পাই নাই, মানে আপনারা সেই সাহসটা দিতে পারেন নাই। এখনও সময় আছে। আপনি যতটা দুঃখের সঙ্গে বলছেন যে আমরাও 2 দিন পরে অবসর নিব, কেউ লিখবে না যে একটা প্রজন্ম শেষ হয়ে গেল, কে বলছে? কে বলছে লিখবো না সৌম্য? এই তো আপনি গত 1.5 বছর ধরে ওয়ানডেতে দারুণ ধারাবাহিক, আপনি T20 ব্যাটিংটাও করা শুরু করেন। T20-তে আমি একটা T20 দল বানাইতে বলছিলাম আমার ভিউয়ারদের, তার প্রায় সবাই আপনার টিমে রাখছে, যেখানে আমি মনে করি যে আপনার এই মুহূর্তে T20 খেলার মতো অবস্থায় নাই আপনি। তার মানে আপনার দেখেন কী পরিমাণে ভালোবাসা আছে আপনার প্রতি। আপনি T20-র জন্য রেডি হন, 2টো শর্টার ফর্মেটে 5 বছর সার্ভিস দিলে আপনি সুপারস্টার হয়ে যাবেন। লিটন টেস্টে ফিক্স, লিটনকে টেস্ট থেকে কে সরায়? সে শুধু শর্টার ফর্ম্যাটে তার পটেনশিয়াল অনুযায়ী সামান্য পারফর্ম করুক, সেও সুপারস্টার হিসেবে রিটায়ার করবে। আপনারা এরকম দুঃখের স্বরে ভাবতেছেন কেন যে সময় শেষ? এখন অনেক সময় আছে। মুস্তাফিজ একটু বোলিংটা নিয়ে কাজ করুক, যে কীভাবে স্পোর্টিং উইকেটে, ব্যাটিং উইকেটে জায়গায় বলটা ফেলা যায়, লেন্থটা ঠিক কী রাখলে আমি সাফল্য পাবো। আপনারা 3 জন তো অ্যাটলিস্ট সুপারস্টার হিসাবে রিটায়ার করার মতো সময় আপনাদের হাতে এখনও আছে। তখন তাসকিনকে মিলায় আমরা বলবো যে 4 মূর্তির অবসর। তখন কিন্তু পঞ্চপাণ্ডব বলবো না, আমরা বলবো যে 4 মূর্তির অবসর। এই 4 মূর্তি নিয়ে আমাদের কাব্য করতে দেন। আপনারা এই হতাশায় ভুগেন না এবং মোটেও মনে করেন না যে আপনাদের সময় ফুরায় গেছে। এরকম অল্প বয়সে কেন বুড়ো হয়ে যাবেন? স্টিল আপনারা তরুণ, আপনারা মোটেও অত সিনিয়র হন নাই। আমরা আপনাদের পেছনে এখনও বাজি ধরতে চাই, সেই বাজি ধরার সুযোগটা করে দেন, তাহলে আর এইসব ঝগড়াঝাটি হবে না। সবাই ভালো থাকবেন।